প্রথমেই বলে নিচ্ছি, এই গল্পটা অন্যান্য গল্পের থেকে আলাদা। গল্পটি বোঝার জন্য পুরোপুরি দেখতে হবে। এটি সম্পূর্ণ কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। বাসর রাতে নিজের স্বামীর মুখশ্রী দেখে ভয়ে অচেতন হয়ে যায় নববধূ। বিয়ের প্রথম রাতের নববধূর চিৎকার শুনে বাড়ির ছোট বড় কেউ লজ্জায় আর এই ঘরের দিকে আসে না। পুরনো জমিদার বাড়ি, দেয়ালগুলোতে রাজকীয় কারুকাজে সজ্জিত, বাগানে আছে দেশি বিদেশি নানান ফুলের গাছ। রাত তখন ঢের হলো। জানালার সম্মুখে দাঁড়িয়ে বিগত জীবনের এক একটি মুহূর্ত স্মরণ করছে 34 বছর বয়সী জাঙ্কুক। শুভ্র সাদা গায়ের রং, চোখ দুটো আদিবাসীদের মতো, নাকটা খাড়া, জমিদার বংশের রক্ত। জাঙ্কুকের প্রতিটা শিরা উপশিরায় বহমান। কিছুক্ষণ পূর্বে তারই বিয়ে করা বউ তাকে দেখে ভয়ে চিৎকার করে অচেতন হয়ে যায়। এখনো জ্ঞান ফিরে আসেনি। জাঙ্কুকের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু লাল শাড়িতে এই পরমা সুন্দরীকে এক পলক দেখে হৃদয়ে চাপা পড়ে যাওয়া পুরনো সে ভালোবাসা ফের জাগ্রত হয়েছে জাঙ্কুকের। নিজের ভাবনায় ধিক্কার জানিয়ে জানালার পাশ থেকে সরে আসে। টেবিলের উপরে থাকা এক বোতল থেকে গ্লাসে কিছুটা চূড়া ঢেলে এক ঢোকে পান করে নেয় জাঙ্কুক। পুরনো সেই ভালোবাসা, অতীত হয়ে যাওয়া মুহূর্তগুলোকে আর ভাবতে চায় না সে। একের পর এক গ্লাস গলায় ঢালছে বিরতিহীন। খাটের উপর অচেতন হয়ে পড়ে থাকা যুবতী এই সব কিছুর কিছুই টের পাচ্ছে না। জাঙ্কুক আরও এক গ্লাস গলায় ঢেলে ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নারী দেহের দিকে। তীর পেটের উপরের শাড়িটা সরে গিয়ে উন্মুক্ত হয়ে আছে জাঙ্কুকের চোখের সামনে। জাঙ্কুকের এতক্ষণ অবধি নেশা লাগেনি, কিন্তু এই নারীকে দেখে জাঙ্কুকের ভীষণ নেশা লেগেছে, যাকে বলে কঠিন নেশা। ক্লান্ত দেহকে নিয়ন্ত্রণ করে হেলে দুলে এগিয়ে যায় ফুল দিয়ে সাজানো খাটের দিকে। খাটের কিনারায় দাঁড়িয়ে পলকহীন চোখে তাকিয়ে থাকে নিজের স্ত্রীর দিকে। অনেকবার তাকে চোখের সামনে থেকে দেখেছে, কিন্তু এভাবে আজ প্রথমবারের মতো দেখছে। লোভ সামলানো দায় হয়ে পড়েছে, তাই তো নিঃশব্দে নিজের স্ত্রীর পাশে শুয়ে পড়ে। নিঃশ্বাসটাও খুব ধীরে ত্যাগ করছে, যাতে পাশে শুয়ে থাকা তে জাঙ্কুকের উপস্থিতি টের না পায়। তীর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ক্লান্ত আর নেশার ঘরে অতল ঘুমে তলিয়ে যায়। সকালবেলা তীব্র রোদের তাপের স্পর্শ পেয়ে তীর ঘুম ছুটে যায়। তড়াক করে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসতে চায়, কিন্তু কিছু একটার সাথে বাধা পেয়ে ফের শুয়ে পড়তে হয় তীরকে। পড়ে যাওয়ার আশঙ্কায় চোখ বন্ধ করে ফেলে। নিজের কপালে কারো গরম নিঃশ্বাসের স্পর্শ পেয়ে তে ঘাড় উঁচু করে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ চোখের সামনে যে আছে সে আর কেউ নয়, জাঙ্কুক, ওর স্বামী, যার সাথে গতকাল তীর 100 টাকার কাবিনে বিয়ে হয়েছে। জাঙ্কুক গম্ভীর হয়ে তাকিয়ে আছে তীর মুখের দিকে। লেপটে যাওয়া চোখের কাজল দেখলে যে কেউ এখন তেকে ভূত বলতে 2 মিনিটও সময় নেবে না। হাত বাড়িয়ে আলতোভাবে তের চোখে লেপটে যাওয়া কাজল মুছে দেয়। তে চোখ বন্ধ করে শক্ত হয়ে পড়ে থাকে। গোসল সেরে তারপরে এই ঘর থেকে বের হবে। গোসল ছাড়া বের হতে যেন না দেখি, কথাটি বলি তেকে ধাক্কা দিয়ে এক পাশে সরিয়ে খাট থেকে নেমে ঘর থেকে বেরিয়ে যায়। এইদিকে জাঙ্কুকের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ পেয়ে তের চোখ জলে ভরে আসে। গোসল করার মতো কিছু হয়েছে নাকি? এত শীতের সকালে কোন পাগলে গোসল করবে? তে মুখ ভেঙিয়ে খাট থেকে নিচে নেমে পরনের এলোমেলো হয়ে থাকা শাড়িটাকে সুন্দর করে গুছিয়ে আবারও পরিধান করে। তারপর হাঁটতে হাঁটতে বের হয়ে যায় জাঙ্কুকের ঘর থেকে। সোজা জাঙ্কুকের দাদি যান ন্যান্সির ঘরে ঢুকে যায়। কি রে, গতকাল রাতে অমন করে চিৎকার দিয়েছিস কেন? জাঙ্কুক উল্টাপাল্টা কিছু করেনি তো? তে কি উত্তর দেবে ভাবতে থাকে। যখনই উত্তর গুছিয়ে বলবে তার আগে কে যেন এক বালতি ঠান্ডা পানি এনে তের গায়ে ঢেলে দেয়। জাঙ্কুক হাতের বালতি নিচে রেখে এগিয়ে যায় তেয়ের সামনে। তে কাক ভেজা জুবুতুবু হয়ে দাঁড়িয়ে আছে। সে সরে যায় নেঞ্চির পিছনে। হ্যাঁচকা টান দিয়ে দাদির কাছ থেকে তেকে নিজের হাতের দখলে নিয়ে আসে জাঙ্কুক। এই মুহূর্তে এই ঘর ছেড়ে সোজা স্নান ঘরে চলে যাবে। দাসীরা তোমার পরনের কাপড় নিয়ে আসছে। নেঞ্চি জাঙ্কুকের এমন ব্যবহার দেখে আশ্চর্য হয়ে যায়। তেকে চোখের ইশারায় বলেন এই ঘর থেকে চলে যেতে। তে নিজের নানির কাছ থেকে অনুমতি পেয়ে এই ঘর থেকে বের হয়ে যাচ্ছে। মনে মনে অসংখ্য বকা এবং গালি দিচ্ছে জাঙ্কুককে। নেঞ্চি জাঙ্কুককে কঠিন গলায় জিজ্ঞাসা করলেন, শুনলাম তোমার প্রথম স্ত্রীকে একা রেখে নাকি 4 দিন আগে বাংলাদেশে এসেছো। তোমার কি একটু লজ্জাবোধ হওয়া উচিত নয় জাঙ্কুক? প্রথম স্ত্রীকে রেখে তোমার এই ফুফিজানের একমাত্র মেয়েকে গতকাল কেন গুরুজনের কাছ থেকে অনুমতি না নিয়ে বিবাহ করে নিয়ে এসেছো? তে যদি একবার জানতে পারে
ভিন দেশে তোমার আরও একটি স্ত্রী আছে, তখন তের মনে কিরূপ প্রভাব পড়বে? আর তোমার প্রথম স্ত্রী ভি, ওকে কি জবাব দিবে তুমি? জাঙ্কুক চুপচাপ ওর দাদি জানের কথা শুনছেন। জীবনের সবচেয়ে কঠিনতম সত্য এবং বাস্তবতাকে আজ গ্রহণ করতে ভীষণ কষ্ট হচ্ছে জাঙ্কুকের। নিজের মাঝে সেই কাঠিন্য ভাবটুকু ফুটিয়ে তোলে, প্রশ্নকে এড়িয়ে চলে যায় জাঙ্কুক। স্নান ঘরে প্রবেশ করতেই তে দেখতে পেল ভিতরে আগে থেকে দুজন দাসী দাঁড়িয়ে আছে। দরজা খোলার শব্দ পেয়ে দাসী সহ তে পেছন ফিরে তাকিয়ে দেখতে পেল দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুক হাতের ইশারা দেখালেই দুজন দাসী স্নানঘর থেকে বের হয়ে চলে যায়। দাসীদের চলে যেতে দেখে তে অস্বস্তিতে পড়ে যায়। গতকাল ওভাবে হুট করে বিয়ে হয়ে যাওয়া এই জমিদার বাড়ির নাতনি হিসাবে বহুবার তে এই বাড়িতে কদম রেখেছে, কিন্তু গতকাল জাঙ্কুকের স্ত্রী হিসাবে কদম রাখতেই অস্বস্তি আর লজ্জা তেকে ঘিরে ধরেছে। ভেজা শরীরে থাকলে আজ সত্যিই গায়ে জ্বরের বাসা বাঁধবে। গরম পানি দিয়ে গোসল সেরে বের হও, তোমার শেষ হলে আমি করব। শেষের কথাটি মিনমিনিয়ে গলায় বলল জাঙ্কুক। গতকাল রাতে কি ওদের মাঝে কিছু হয়েছিল? আপনার আমার মাঝে সেরকম কিছু হয়েছে কি? হয়নি, কিন্তু হতে কতক্ষণ? তাছাড়া নববধূর বিয়ের পর দিন সকালে যদি ভেজা চুলে না থাকে তবে লোকে কি বলবে? তে জাঙ্কুকের কাছ থেকে এমন জবাব পেয়ে সন্তুষ্ট নয়। অসন্তুষ্ট মনে জাঙ্কুককে স্নানঘর থেকে যাওয়ার জন্য অনুরোধ জানায়। কিছুক্ষণ পর জাঙ্কুকও স্নান শেষ করে নিজের কামরায় যাওয়ার জন্য পা বাড়ায়। পথের মধ্যে তের অস্তিত্ব টের পেয়ে থমকে দাঁড়ায়। নেন্সির রুমের দক্ষিণের জানালার পাশে বসে রোদ গায়ে মাখাছে তে। ভেজা চুল সারা পিঠে ছড়িয়ে আছে এলোমেলো ভাবে। ফর্সা গায়ে গোলাপি রঙের শাড়িটা বেশ মানিয়েছে। হাফ হাতা ব্লাউজ পরনে বিধায় ফর্সা হাত দুটো থেকে যেন দুটি ছড়াচ্ছে। শরীরে নেই কোনো অলংকার, তবুও যেন তেকে অনন্য সুন্দরী দেখায়। তের দিকে তাকালে জাঙ্কুকের মনে কেমন অদ্ভুত শান্তি বিরাজ করে। কই, ভিয়ের মুখের দিকে তাকালে তো এমন শান্তি অনুভব হয় না জাঙ্কুকের। জাঙ্কুক দ্রুত গতিতে সেখান থেকে প্রস্থান নেয়। এইদিকে জাঙ্কুক কাউকে না জানিয়ে আমার মেয়েকে এমন অবস্থায় রেখে কি করে বাংলাদেশে চলে গিয়েছে? বেয়াই সাহেব, আপনি শান্ত হন। বাংলাদেশে গিয়েছে হয়তো কোনো জরুরি কাজই। জাঙ্কুক অনেক যত্নশীল ভিয়ের ব্যাপারে, তাই না ভি? নিজের শাশুড়ির কথার সঙ্গে তাল মিলিয়ে ভিউ ওর বাবাকে বলে, আব্বা আপনি শুধু শুধু রাগ করছেন। জাঙ্কুক এমন নয়, দেখবেন কিছুদিনের মধ্যে সে ফিরে আসবে। মেয়ের কথায় আশ্বস্ত হলেন। মেয়ে এবং মেয়ের শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে রওনা হলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। জাঙ্কুক আমার সঙ্গে ওয়াদা করেছে আমার সন্তানের জন্য একটি ভালো মায়ের ব্যবস্থা করতে সে বাংলাদেশে গিয়েছে। অতি শীঘ্রই জাঙ্কুক ফিরে আসবে। নিজের ভরাট উদরের উপর হাত রেখে মনে মনে কথাগুলো বলল ভি। এবার জাঙ্কুকের পরিচয়টা দেওয়া যাক। জাঙ্কুকের বাবা আরএম দুটো বিয়ে করে। তার প্রথম স্ত্রীর নাম জিসু। সন্তান জন্মদানে অক্ষম হওয়ায় আরএম দ্বিতীয় বিয়ে করে এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সে দেশের বাইরে থাকে। আর প্রথম জন থাকে বাংলাদেশেই। জাঙ্কুকের দাদি যেন থাকে প্রথম জনের সাথে। আর তে হচ্ছে জাঙ্কুকের ফুফুর একমাত্র মেয়ে। যাই হোক, এবার গল্পে ফিরে আসা যাক আবারও। নেন্সি নিজের ঘরে এসে দেখলো তেকে। নানিজান, আপনি কোথায় ছিলেন জানেন? মামাজান বারবার আপনার মোবাইলে কল দিচ্ছিলেন, তুই কল রিসিভ করেছিস না? স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে নেন্সি তের সামনাসামনি বসে পড়ল। সত্যি করে বলতো তে, জাঙ্কুকের সঙ্গে তোর বিয়ে হলো কি করে? তে দুই হাঁটুতে মাথা রেখে বলতে শুরু করে, গতকাল বিকালে আমি আর টগর মিলে আমাদের আমবাগানে লুকোচুরি খেয়েছিলাম। টগরের পালা এলো। ও যখন 1-2 গুনতে শুরু করলো তখন আমি আমাদের বাগানের দেয়ালের সঙ্গে বড় কমলা গাছের পেছনে লুকাতে গিয়েছিলাম। লুকানোর আগে সেখানে একটি মানুষের কালো অবয়ব দেখে আমার প্রাণ আত্মা উড়ে যায় এমন অবস্থা। কিছু বুঝে ওঠার আগে আমার নাকে কি দিয়ে যেন চেপে ধরে। ব্যাস, চোখে মুখে ঝাপসা দেখেছিলাম। মিনিট 5-এর মধ্যে কি যে হলো আমার কিছুই স্মরণে নেই। জ্ঞান ফিরে পেলাম দুজন বয়স্ক মানুষের ডাক শুনে। বহু কষ্টে চোখ খুলে তাকিয়ে দেখি টুপি এবং পাঞ্জাবি পরনে দুজন হুজুর আমাকে ডাকছেন। আমি উঠে বসি, মাথায় কাপড়টা টেনে দিয়ে প্রশ্ন করি তাদেরকে, কি আপনারা আমাকে এখানে এনেছেন কেন? মাগো, তুমি এখন আমাদের কাজী বাড়িতে আছো। তোমার হবু স্বামী তোমাকে এখানে নিয়ে এসেছে তোমাকে বিবাহ করবার জন্য। কথাগুলো শুনে মরে যেতে ইচ্ছে করছিল। এভাবেও কি কারো বিয়ে হয়? আমাকে বারবার অনুরোধ করা হচ্ছিল যেন আমি কবুল বলি, কিন্তু আমি নাকচ করে দেওয়ায় তারা হার মেনে পাশের ঘরে গিয়ে কার সাথে যেন ব্যাপারটা নিয়ে আলাপ করছিল। আমি তখনও
চোখে জল ফেলতে ব্যস্ত। এমন সময় কে যেন এসে আমার চুলের মুঠি ধরে বলছে, তুই কবুল বলবি নাকি তোর ভাই টগরের লাশ দেখবি? অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চিরচেনা মানুষের স্বর শুনে আমি হতবিম্বল হয়ে দুর্বল চোখে তাকিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া আমার অতি নিকটে অবস্থান করছেন। তার রক্ত জবা চোখ দেখে যে কেউ ভয় পাবে, কিন্তু আমার ভয় হচ্ছিল না। আমি শুধু মনে মনে হিসাব করছিলাম, যেই মানুষটা কখনো কারো চোখের দিকে তাকিয়ে কথা বলেনি, সেই মানুষটা আজ আমার চোখের গভীরে তাকিয়ে আমার রক্তের আপন ভাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অবশ্য জমিদার বাড়ির লোকেরা এই স্বভাবটা হয়তো জন্মের পূর্বেই ওদের রক্তের সঙ্গে মিশিয়ে তবেই এই স্বার্থপর পৃথিবীতে জন্ম নেয়। গতকাল কবুল বলেছিলাম ঠিকই, হুমকির তোপে পড়ে, কিন্তু মনের এক কোণে তার কাছ থেকে পাওয়া ক্ষতগুলো যেন বারবার আন্দোলন করছিল, কেন তাকে আবারও প্রশ্রয় দিচ্ছি। কথাগুলো বলতে বলতে ভারাক্রান্ত মনে তুই ওর নানি জানের বুকে মাথা রেখে চোখের পানি লুকানোর বৃথা চেষ্টা করছে। পুরনো পুকুর ঘাটে বসে আছে জাঙ্কুক, রাতের আধার ছেয়ে আছে পাশে লিচু বাগানে। জাঙ্কুক আজ নিজেও জানে না আজ তার মন ভালো নাকি মন্দ। ভি জানে জাঙ্কুক বাংলাদেশে ফিরে এসেছে বিয়ে করবে বলে। জাঙ্কুক জানে তেকে কেন বিয়ে করেছে, কিন্তু সে তো জানে না। সবটা ভাবতে ভাবতে জাঙ্কুক আজ ক্লান্ত, ভীষণ ক্লান্ত। জাঙ্কুকের প্রথম ভালোবাসা, কিন্তু প্রথম ভালোবাসাকে নিজের করে পাওয়ার পরও কেন তো অস্থিরতা জানা নেই জাঙ্কুকের। তবে একদিন না একদিন এমন একটা পরিস্থিতির মাঝে যেতে হবে জাঙ্কুকের, যেখানে তারা তিনজনই থাকবে। কি হবে সেদিন, যেদিন আসল সত্যটা জানতে পারবে। সন্ধ্যেবেলায় কার ঘুম আসে? জাঙ্কুকের কাছ থেকে এমন কথা শুনে তীর ঘুম ছুটে যায়। সবে চোখটা লেগে এসেছিল, কাঁচা ঘুম থেকে জাগার ফলে তীর চোখ রক্তবর্ণ ধারণ করে। জাঙ্কুক কখন এসেছে এই ঘরে একটু টের পায়নি। বিরক্তি সুরে মনে মনে কিছু একটা বলে ওঠে। জাঙ্কুকের দৃষ্টি হুট করে তীর বুকের মাঝে পড়ে। বুকের কাছের কাপড়টা সরে গিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে যাওয়ায় জাঙ্কুক অস্বস্তিতে পড়ে যায়। অস্বস্তি যতটা কাটাতে চাইছে বরং তার চাইতেও বেশি হচ্ছে, কারণ জাঙ্কুকের দৃষ্টি ঘুরে ফিরে সেই এক জায়গায় যাচ্ছে। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। নিজের রাগ দমন করতে না পেরে জাঙ্কুক দরজার দিকে পা বাড়িয়ে দেয়। যেতে যেতে তেকে উদ্দেশ্য করে বলছে, পৌষ মাসের সামনে কি করে শালীনতা বজায় রেখে চলতে হয় আজও শিখতে পারিসনি? জাঙ্কুকের কথা তীর মাথায় ঢুকতেই নিজের দিকে তাকিয়ে লজ্জায় মরে যাওয়ার উপক্রম। চট জলদি কাপড় টেনে ঠিক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। জীবনে শুধু মাথা নিচু করে চলে গেলেন, মাথা উঁচু করে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবেলা কি করে করতে হয় তা আপনি কখনো শিখেছেন? অভিমানী কণ্ঠে কথাগুলো বলে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। এইদিকে ভি ধীর পায়ে এগিয়ে যায় আইল্যান্ডের পূর্ব দিকে, কারণ এইখানে দাঁড়িয়ে অদ্ভুত সুন্দর সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। 7 মাসের উঁচু ওদরে হাত রেখে ভিতরে থাকা প্রাণটার অস্তিত্ব খোঁজার চেষ্টা করছে ভি। মাঝে মাঝে নড়াচড়া করছে ভিতরে থাকা ছোট্ট প্রাণটি। ভি মুস্কি হেসে পেটের উপর হাত রেখে মনে মনে বলে, আমার কাছে যদি জাদু থাকতো কি করতাম জানিস? তোকে কিছু সময়ের জন্য আমার পেট থেকে বের করতাম, তারপর তোকে কিছুক্ষণ বুকে আগলে রাখতাম গভীরভাবে, তারপর তোর সারা মুখে চুমুতে ভরিয়ে দিতাম। তুই বিরক্ত হয়ে মধুর সুরে কান্না শুরু করতি, আর আমি তোর কান্না থামিয়ে ফের আমার পেটে লুকিয়ে রাখতাম। আগামীকাল ভোর 5টা আমার ফ্লাইট, মালদ্বীপে ফিরে যেতে হবে। কথাগুলো বলে জাঙ্কুক পাশ ফিরে শুয়ে পড়ে। চোখ বন্ধ করেছিল সবে। জাঙ্কুকের ফিরে যাওয়ার কথা শুনে চোখ খুলে তাকিয়ে রইল মাথার উপরে থাকা ছাদের দিকে। বেশ অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর মনে হলো জাঙ্কুকের কাছ থেকে এক্ষুনি জেনে নেওয়া উচিত কেন জাঙ্কুক সেদিন জোর জবরদস্তি করে ওকে বিয়ে করেছে। পাশ ফিরে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক জেগে আছে। তেকে পাশ ফিরতে দেখে জাঙ্কুক অন্য পাশ ফিরতে চাইলে হাত বাড়িয়ে জাঙ্কুককে বাধা দেয়। জাঙ্কুকের কাছ থেকে সাড়া না পেয়ে হাত সরিয়ে নেয়। শোয়া থেকে উঠে বসে 2 হাঁটুতে মুখ গুজে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, কেন বিয়ে করেছেন আমায়? 2 দিন হলো, তবুও কি জানতে পারবো না আমি কেন আপনি আমাকে বিয়ে করলেন? জাঙ্কুক সেই আগের মতো চুপ করে রইল। জাঙ্কুকের এমন নীরবতা দেখে তীরের চোখে জল এসে পড়ল। 2 চোখের কোল ঘেঁষে জল গড়িয়ে পড়তে থাকে। কান্নারত কণ্ঠে জাঙ্কুককে ফের জিজ্ঞাসা করেতে গায়ের কাঁথা সরিয়ে শোয়া থেকে উঠে পড়ে জাঙ্কুক। খাটের সাথে বালিশ রেখে তাতে হেলান দিয়ে বসে পড়ে। জাঙ্কুককে উঠে বসতে দেখে অতি সন্ধিপর্ণে চোখের জল মুছে নেয়।
তোমাকে আমি আর আগে বিয়ে করতে চেয়েছিলাম, তখনও তুমি রাজি ছিলে না তে। বহুকাল পর জাঙ্কুকের মুখ থেকে নিজের পুরো নাম শুনে তের বুকে কাঁপন ধরে যায়। তের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। জাঙ্কুক দেখছে তেকে মন ভরে। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে আসছে, সেই আলো এসে তের গায়ে পড়ছে। সবুজ রঙের শাড়িতে অদ্ভুত সুন্দরী দেখাচ্ছে তেকে। পিঠের কাছ থেকে শাড়ি সরে যাওয়ায় ঘাট থেকে কোমর অবধি মাঝখান দেবে যাওয়া লম্বা লম্বি খাসটা জাঙ্কুককে বেশ টানছে। আমি অতীত সম্পর্কে জানতে চাইনি, পুরনো স্মৃতি হারিয়ে গেছে আমার মন মস্তিষ্ক থেকে, তাই নতুন করে সেই কালো অধ্যায় মনে করতে চাই না। আমি জানতে চাই কেন আপনি আমাকে বিয়ে করেছেন। তীর কথা শুনে জাঙ্কুক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, অতীত ভুলে গিয়েছো তুমি? বেশ ভালো, এখন তুমি আমার কথা শোনো। অতীতে তুমি জাঙ্কুকের ভালোবাসাকে অনাদরে নিজ হাতে মনের গহীনে মাটি চাপা দিয়েছ, কিন্তু বর্তমান অর্থাৎ আজকের এই রাত তুমি কিন্তু সেই জাঙ্কুকের ঘরে, তারই বিছানায়, তারই পাশাপাশি বসে আছো, তার স্ত্রী হয়ে। ভাগ্যের ফেরে তুমি জীবন জাঙ্কুকের স্ত্রী। এবার বলো, অতীত তুমি কি করে ভুলে গেলে? আমি ঠিক যতবার তোমার চোখের সামনে আসবো, ঠিক ততবার তোমার অতীত তোমার চোখের সামনে দৃশ্যমান হবে। তুই নিজের ভিতরে রাগটুকু অতি শান্তিপূর্ণে চাপা দিয়ে জাঙ্কুককে বলল, আমার প্রশ্নের জবাব নিশ্চয়ই এই কথাগুলো নয়। সঠিক সময় এলে জবাব আপনা আপনি তোমার কাছে পৌঁছে যাবে। ততদিন না হয় শান্তিতে বসবাস করো এই জমিদার বাড়ির একমাত্র ওয়ারিশ জাঙ্কুকের অর্ধাঙ্গিনী হয়ে। তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। এই জাঙ্কুককে শেষ চেনে না। জাঙ্কুক তের অমন চাহনি দেখে বাঁচার জন্য খাট থেকে নেমে ঘর থেকে বের হয়ে চলে যায়। তে জাঙ্কুককে আটকায় না। হয়তো জাঙ্কুকের চলে যাওয়াটা এখন তের জন্য স্বস্তিদায়ক। রাত যখন বেশ গভীর, তখন জাঙ্কুক ঘরে এলো। তে তখন গভীর ঘুমে মগ্ন। জাঙ্কুকের মনে হচ্ছে তের ওই দু চোখে একটু স্পর্শ করা প্রয়োজন। কত কাল ধরে মনের সুপ্ত বাসনা লালন পালন করে আসছে, আজ না হয় সেই সুপ্ত বাসনার অবসান হোক। জাঙ্কুক লাইট অফ করে তের পাশে শুয়ে পড়ে। ধীরে ধীরে এগিয়ে যায় তের চোখের কাছে। তারপর দীর্ঘ সময় নিয়ে তের চোখে এঁকে দেয় নিজের ভালোবাসার পরশ। নিজের চোখে কারো ভেজা স্পর্শ পেয়ে তের ঘুম ভেঙে যায়। তে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো জাঙ্কুক তার বেশ কাছে। জাঙ্কুকের চাহনিতে আজ ভিন্ন আবদার দেখতে পাচ্ছে তে জাঙ্কুকের আবদার বুঝতে পারে, তাই তো ভয় পেয়ে দূরে সরে যেতে চায়। কিন্তু জাঙ্কুক তেকে আবদ্ধ করে নেয় নিজের বুকের মাঝে। তে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু জাঙ্কুক তেকে ছাড়ে না, বরং আরো ঘনিষ্ঠ হতে থাকে। এই সময় তের অধর নিজের অধর দ্বারা চেপে ধরে। তে থমকে যায়। ছটফট ভাবটা নিমেষে চলে যায়। প্রথমবারের মতো সেই অচেনা অনুভূতি অনুভব করে তে। দীর্ঘ সময় পর জাঙ্কুক তের অধর সুধা পান করে ছেড়ে দেয়। তের মুখের দিকে তাকিয়ে থাকে। তে চোখ বন্ধ করে থাকে। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে তের। নিজের বুকে বন্দিনী তেকে কান্নারত অবস্থায় দেখে জাঙ্কুক তেকে ফিসফিসিয়ে প্রশ্ন করলো, আমার স্পর্শে খুব ঘৃণা হচ্ছে তাই না? কিন্তু কি করব বলো? তোমার অধর সুধা পান করেও যেন আমার নেশা কাটছে না, বরং নেশা আমাকে চেপে ধরেছে। মন বলছে নেশাটা আরো ভিন্নভাবে কাটাতে হবে। তোমার মনের গহীনে লুকায়িত হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে জাগ্রত করার তীব্র ইচ্ছা জেগেছে আমার। চলে যাওয়ার আগে আজ তোমার অতি ঘনিষ্ঠ হতে চাই আমি। বাধা দিতে পারলো না, বরং মনের কোণে লুকায়িত একটি অংশ বারবার তেকে যে অনুরোধ করছে যে আজ যেন নিজেকে জাঙ্কুকের কাছে পুরোপুরি অর্থে সমর্পণ করতে পারে, মনের চাওয়াকে পূরণ করতে চাইতে। ভালোবাসার মানুষ তাকে আহ্বান জানাচ্ছে, সে কি করে সাড়া না দিয়ে থাকবে? হয়তো তে মুখে স্বীকার করে না সে জাঙ্কুককে আগের মতো ভালোবাসে না, কিন্তু মন তো জানে জাঙ্কুক ঠিক সেই আগের মতো হৃদয়ের পবিত্র স্থানে বসবাস করে। দুটি মানুষ আজ এক হলো পুরনো ভালোবাসার ডাকে সাড়া দিয়ে, কিন্তু তাদের পরিণতি কেমন হবে কারো জানা নেই। রাতটা ততটুকুই উপভোগ্য ছিল যতক্ষণ অবধি দুজন নরনারী একে অপরের অতি নিকটে অবস্থান করছিল। এক সময় বিদায়ের ঘন্টা বেজে উঠল। জাঙ্কুকের প্রেমময়ী শহর আজ বিভাসিকাময় শহরে রূপান্তরিত হতে যাচ্ছে। হোক না প্রেমময়ী রাতটুকু অল্প সময়ের, তবুও তো আজ সে তীর বুকের মাঝে মাথা রেখে শান্তির প্রশ্বাস ফেলেছে। শেষ রাতে আজান শুনে ঘুমন্ত রত তেকে নিজের নগ্ন বুক থেকে সরিয়ে উঠে পড়ে জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে যায় স্নানঘরের দিকে। মাঘ মাসে এই সময়টাতে গোসল করার দুঃসাধ্য ব্যাপার। গতকাল ব্যাগ এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখে জাঙ্কুক। একেবারে তৈরি হয়ে ঘর থেকে বের হয়ে আসে।
যেহেতু এখন ফজরের রক্ত হয়েছে, জাংকুক তড়িঘড়ি করে ওর দাদিজানের ঘরে চলে গেল। গিয়ে দেখে ওর দাদিজান সবে মাত্র বিছানা থেকে নামছেন। দাদিজান, আমি ফিরে যাচ্ছি, তীর খেয়াল রাখবেন। তোমার আমানতের খেয়াল আমি কেন রাখবো? তাকে তুমি সঙ্গে করে নিয়ে যাচ্ছ না কেন? জাংকুক ওর দাদিজানের প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহ হাফেজ জানিয়ে বের হয়ে আসে। 2 কদম পেরোতে নিজের কামরার সামনে এসে থমকে পড়ে জাংকুক। মন বলছে শেষবারের মতো একটিবার তেকে দেখে নেওয়া যাক, কিন্তু মস্তিষ্ক বলছে আজ যদি মনের কথা শুনে তবে জাংকুককে মুখ থুবড়ে পড়তে হবে, মনটাকে শক্ত করে বাঁধতে হবে, নয়তো পরিকল্পনা মোতাবেক জাংকুক কিছুই করতে পারবে না। মন এবং মস্তিষ্কের স্নায়ু যুদ্ধে মনের বিজয় হলো। জাংকুক বিনা শব্দে দরজা খুলে ভিতরে উকি দেয়। তে বেঘরে ঘুমাচ্ছে, শরীরের কাপড় এলোমেলো হয়ে আছে। জাংকুক দরজা খুলে তেয়ের কাছে এগিয়ে যাচ্ছে, খাটের কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকে। তেয়ের মুখখানে দেখতে থাকে অনিমেষ দৃষ্টিতে। মনে হচ্ছে যেন তেয়ের মুখশ্রী মুখস্থ করছে। এক সময় মনের অদম্য ইচ্ছেকে পূরণ করতে উপর হয়ে তেয়ের কপালে চুমু দেয়। সোজা হয়ে উঠে দাঁড়ায় জাংকুক, তারপর পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে অগ্রসর হয়। জাংকুক যদি একটিবার পেছনে তাকিয়ে দেখত তবে দেখতে পেত তে অশ্রুসিক্ত নয়নে জাংকুককে বিদায় জানাচ্ছে। এরপর কেটে যায় মাসখানেক। দীর্ঘ 1.5 মাস অতিবাহিত হওয়ার পর আজ জাংকুকের পদধূলি তার জন্মভূমিতে পড়বে। জমিদার বাড়িতে যেন আনন্দের ঢেউ বইছে। এইদিকে তেকে না দেখতে পেয়ে ন্যান্সি চিন্তিত হয়ে পড়ল। তেকে ডেকে পাঠালো নিজের কাছে। নানি যান, আমি বুঝতে পারিনি আপনারা এতটা অস্থির হয়ে পড়বেন। আমি খুবই লজ্জিত। তোকে না পেয়ে আমি অস্থির হয়েছি, ঠিক আছে, কিন্তু তোর স্বামী এসে যদি তোকে দেখতে না পায় তখন আমি কি জবাব দিব? ব্যাপারটা ভাবতে গিয়ে আরো অস্থির হয়ে পড়েছিলাম আমি। জানিসই তো জাংকুক চলে যাওয়ার সময় আমার কাছে তোকে আমানত হিসাবে রেখে গিয়েছে। এখন সে আমানতের খেয়ানত করে কি করে? যাক, এখন জাংকুক এলেও আমার চিন্তা নেই। নানির কথার মানে বুঝতে পারছে না তে। জাংকুক আসবে কেন? এই না কিছুদিন হলো দেশের বাইরে গিয়েছে, বছর দিয়ে গেলে তবেই না দেশে ফিরবে। আবার কি ভাবছিস? জাংকুক বাড়িতে ফিরে আসার আগে গোসল সেরে নতুন শাড়ি পরে তৈরি হয়ে নেয়। জানিসই তো স্ত্রীর সৌন্দর্য দেখার হক একমাত্র তার স্বামীর। এরই মধ্যে কেউ একজন পিছন থেকে বলে উঠল, আমার ঘরে এত লোকজন ভিড় জমিয়েছে কেন? চেনা সুর কর্ণকুহরে পৌঁছাতেই তড়িৎ গতিতে দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই তীর পাশ শীতলের ন্যায় জমে যায়। বহুদিন পর দৃষ্টি আড়ালে থাকা মানুষটা হুট করে যখন দৃষ্টির অতি নিকটে অবস্থান করে তখন কেমন অনুভূতি হয় আজ উপলব্ধি করতে পেরেছে তে। প্রাণের পিপাসাযুক্ত একজন মানুষ যেমন পানি দেখলে খুশি হয়, ঠিক তেমনি এক পলক জাংকুককে দেখার দৃষ্টির পিপাসা মিটে গেছে তের। তীর প্রখর দৃষ্টি লক্ষ্য করেছে জাংকুক। তেকে নিজের বুকের মাঝে চেপে ধরতে ইচ্ছে করছে ভীষণ, কিন্তু গুরুজনেরা সামনে থাকা সেই ইচ্ছেকে বলিদান দিয়ে ভদ্রলোক সেজে সকলের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে। কিছু সময়ের মধ্যেই সকলে রুম থেকে বেরিয়ে গেল, শুধু রইল জাংকুক আর তে। জাংকুক তের মুখের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তেকে দেখছে। আগের আর এখনকার তের মাঝে বিস্তর ফারাক আছে, তাই বোঝার চেষ্টায় আছে জাংকুক। আগের থেকে স্বাস্থ্য কিছুটা উন্নতি হয়েছে, চেহারা যেন আরো লাবণ্যময়ী হয়ে উঠেছে, দেখতেও বেশ আদরে দেখাচ্ছে। ছোট বাচ্চাদের দেখলে যেমন গাল হাজারটা চুমু খেয়ে আর গাল টেনে ধরে আদর করতে ইচ্ছে করে, ঠিক তেমনই তেকে দেখে জাংকুকের আদর করতে ইচ্ছে করছে। লজ্জা এবং অস্বস্তি দুটোই আবিষ্ট করে রেখেছে তেকে। মাথা নিচু করে জাংকুকের দৃষ্টি থেকে বাঁচতে চাইছে, কিন্তু এভাবে কি আর বাঁচা যায়? তে। জাংকুকের ডাক শুনে তে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ করে গায়ে কাঁটা দিয়ে উঠেছে, গায়ে কেমন শীত শীত অনুভূতি হচ্ছে। একটা ডাক শুনে মুহূর্তের মাঝে শরীরে এতটা পরিবর্তন হতে পারে? তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যেতে এসেছি, যাবে তো আমার সঙ্গে? তে চোখ মেলে তাকিয়ে থাকে জাংকুকের তরে অবিশ্বাস্য চোখে। তবে কি জাংকুক তাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছে? জাংকুকের আকুতি ভরা অনুরোধ ফেলতে পারেনি তে। মাথা নাড়িয়ে জাংকুককে বুঝিয়ে দিয়েছে যে তে তার সঙ্গে যাবে। জাংকুক শেষে হাসি দিল। মনে মনে তখন হাজারো প্রশ্নের আন্দোলন। মনটা ভীষণ খুশি এই ভেবে যে তে এখন থেকে ওর সামনেই থাকবে। মস্তিষ্ক বলছে তে যখন বিয়ের মুখোমুখি হবে তখন তের প্রতিক্রিয়া কি হবে। সেই প্রতিক্রিয়া হয়তো জাংকুক কিংবা বিয়ের জীবনের সুসংবাদ বয়ে আনবে না। কিছু সময় পর স্নান শেষ করে স্নান ঘর থেকে বের হতেই তে দেখলো ওর পালঙ্কের উপর বসে আছে জাংকুক। গায়ে ধূসর রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা আর মাথায় সাদা টুপি। হয়তো জোহরের নামাজ পড়তে মসজিদে যাবে। তেকে স্নান ঘর থেকে
বের হওয়ার শব্দ জাঙ্কুকের কানে আসা মাত্র জাঙ্কুক চকিত নজরে একটিবার তের মুখশ্রীর পানে তাকায়। তে তাকায় জাঙ্কুকের পানে। ব্যাস, মুহূর্তের মধ্যে দুটো চোখ এক হলো। একে অপর দিকে তাকিয়ে তে আর জাঙ্কুকের দৃষ্টি স্থির হয়ে যায়। প্রেয়সীর অর্ধভেজা অঙ্গ দেখে জাঙ্কুকের চোখে তখন কামনা জেগেছে। লাল টকটকে শাড়িতে তের পুরো দেহ যেন দুটি ছড়াচ্ছে। টানা টানা আঁখি, জবা ফুলের ন্যায় টকটকে ঠোঁট, কালো মেঘবর্ণের ভেজা কেশরাশি এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। উন্মুক্ত উদরের কাছে শাড়ির অংশটা ভিজে থাকায় লেপ্টে আছে। জাঙ্কুকের ভীষণ লোভ হচ্ছে। একটি বারের জন্য উদরের সেই ভেজা অংশ যদি নাক দিয়ে ছুঁয়ে তের গায়ের সুগন্ধি প্রাণ ভরে নিঃশ্বাসের সাথে মিশিয়ে ফেলতে পারত। ইস, এই ক্ষণ কেন ভুল সময় এলো। জাঙ্কুকের এমন নিঃশব্দ চাহনি দেখে তে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ায়। 1-2 কদম এগিয়ে যাচ্ছে তের সামনে। তে মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের খুব কাছে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। এক হাত বাড়িয়ে তের থুতনি ধরে অবনত মস্তক খানে উঁচু করে ধরলো। তের দু চোখ বন্ধ। হয়তো জাঙ্কুকের চোখের দিকে সরাসরি তাকানোর সাহস হচ্ছে না। দু চোখের মাঝে ভেজা স্পর্শ পেয়ে তে শাড়ির আঁচলের কোণা শক্ত করে চেপে ধরলো। মনের ভিতরে তখন কি যেন চূর্ণ বিচূর্ণ হচ্ছে। হয়তো মনের সকল সংকোচ কাটিয়ে ভালোবাসা জাহির করার যুদ্ধ চলাকালীন এত চূর্ণ বিচূর্ণ হয়। জাঙ্কুক এবার তের কপালে দীর্ঘ সময় নিয়ে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিল। তারপর সরে এলো তের কাছ থেকে। তে সেই আগের ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের কাণ্ড দেখে রুমের বাইরে পা বাড়িয়ে যেতে যেতেই তেকে উদ্দেশ্য করে বলছে, মসজিদে যাওয়ার আগে স্ত্রীর কপালে চুমু দেওয়া নাকি সুন্নত। সুন্নত পালনের চেষ্টা আর তোমার ওই কপালে নিজের অধর ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছেকে একসঙ্গে মিটিয়ে নিলাম। জাঙ্কুক চলে যায়। আর তে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের বলা কথাগুলো শোনার পর লজ্জায় লাল হচ্ছে। ভাগ্যিস লজ্জার রং চুয়ে পড়ে না, নয়তো লোকে দেখলে কি ভাবতো। জাঙ্কুকের নামাজ শেষে বাড়িতে ফিরি প্রথমে নিজের রুমে এসে দরজাটা লাগিয়ে দিল। তে শুয়েছিল। দরজা লাগানোর শব্দ পেয়ে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু তার আগেই জাঙ্কুক এসে পড়লো তার উপর। অতি সন্ধিপূর্ণে তেকে বিছানায় শুয়ে দিল। তে ঝাপসা চোখে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। সেই অবস্থাতেই জাঙ্কুক তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। তে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়লো। কিছু সময়ের মাঝেই সেও সায় দিতে লাগলো জাঙ্কুকের সাথে। জাঙ্কুক নিজের মনের খায়েশ মেটাতে চাইলো, তেও বাধা দিল না। সেও নিজেকে সমর্পণ করে দিল জাঙ্কুকের হাতে। এরপর কেটে গেল টানা 1 সপ্তাহ। এয়ারপোর্টে 2 ঘন্টা অপেক্ষার পর অবশেষে প্লেনে চড়ে বসে জাঙ্কুক আর তে দীর্ঘ 6 ঘন্টা মালদ্বীপ এয়ারপোর্টে এসে ওদের প্লেন ল্যান্ড করে। এয়ারপোর্টের বাইরে জাঙ্কুক আর তের জন্য গাড়িতে বসে অপেক্ষা করছে ভি। হাতে একতোড়া টকটকে লাল গোলাপ। এইদিকে জাঙ্কুক এদিক সেদিক তাকিয়ে নিজেদের গাড়ি খুঁজতে লাগলো। ড্রাইভারকেও দেখতে পেল না। ভি গাড়ির বাইরে তাকাতেই দেখতে পেল জাঙ্কুককে, আর জাঙ্কুকের পাশে দাঁড়ানো এক অপরূপ সুন্দরীকে, যার উপর একবার নজর পড়লে নজর সরানো দায় পড়ে যায়। এইদিকে জাঙ্কুকের চোখ যায় ভিয়ের দিকে। জাঙ্কুকের মনে হলো হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। ভি এখানে কি করছে? এইদিকে ভিয়ের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ দুটো থেকে অঝরে বর্ষিত হতে চাইছে জল, কিন্তু অনুপযুক্ত জায়গায় কান্না করাটা সমীচীন নয়। তাই তো শত কষ্টের মাঝে কান্নাদের লুকিয়ে মুখে আনন্দের ছাপ ফুটিয়ে সতীনের খুব ঘনিষ্ঠে দাঁড়িয়ে থাকা স্বামীকে সমবর্ধনা জানিয়ে গোলাপ ফুলের তোড়া বাড়িয়ে দেয় তের দিকে। তে হত বিম্বল দুর্বল চোখে তাকিয়ে রইল অতি সুপরিচিত মুখের দিকে। মানুষটাকে এত বছর পর এমন জায়গায় এসে দেখবে কল্পনা করে নিতে। ফুলের তোড়া হাতে নিয়ে ভিকে জড়িয়ে ধরে। তের এমন আচরণে মোটেও অবাক হয়নি ভি কিংবা জাঙ্কুক, কারণ যতবারই ভিয়ের সঙ্গে তের দেখা হয়েছে ঠিক ততবারই তে ভিকে জড়িয়ে ধরেছে, যেমনটা কোনো বোন বা বোনকে বহুদিন পর দেখলে জড়িয়ে ধরে। ভিয়ের মনে কোথাও না কোথাও হঠাৎ করে অজানা আতঙ্ক আঁকড়ে ধরার চেষ্টা করছে। অজানা অতীত, অজানা সম্পর্ক যখন বিভ্রান্তির মায়াজাল থেকে বের হয়ে আসবে, তখন তের বোন ভক্তির শ্রদ্ধা থাকবে তো, নাকি ঘৃণে মুখ ফিরিয়ে নেবে? দুরু দুরু বুকে তেকে বুক থেকে সরিয়ে এনে জিজ্ঞাসা করলো, কেমন আছিস তে? ভীষণ ভালো আছি, তবে তোমাকে দেখার পর, নিজের মাতৃভূমিকে ছেড়ে আসার পর মনটা কেমন বেকুল হয়ে আছে। সে যাই হোক, তুমি কেমন আছো? ভি মুখে হাসি ফুটিয়ে বলল, ভালো আছি।
তার আগমনের বার্তা শোনার পর থেকে শরীরটা যাচ্ছে তাই অবস্থা। তবু মনের এক কোণে প্রশান্তি আসে যে কেউ একজন আসবে আমার কোল জুড়ে। কথাটি বলে দীর্ঘশ্বাস ছাড়ল ভি। তীরের দৃষ্টি তখন ভিয়ের উঁচু পেটের উপর। ভীষণ অবাক হয়েছে তে। মনের ভিতর কিছু প্রশ্নেরা খালি আঁকুপাকু করছে, কিন্তু এই মুহূর্ত যেন সঠিক মুহূর্ত নয় উত্তর জানার জন্য। তাই তো তে নিজের ভেতর চেপে রাখলো প্রশ্নগুলোকে। এয়ারপোর্ট থেকে খুব একটা দূরে নয় জাংকুকের বাড়িটা। গাড়ি এসে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যায়। জাংকুক আগে নেমে পড়ে, এগিয়ে এসে ভিয়ের দিকে ডোর খুলে দেয়। এইদিকে তে দু চোখ তখন বাগানের অতুলনীয় সৌন্দর্য দেখতে ব্যস্ত। কলিং বেল বাজানোর পরেই জাংকুকের বাবা বেরিয়ে এলো। ভিকে দেখে হাসি মুখে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন পিছনে থাকা দুজন মানবীকে দেখে। জাংকুককে দেখেও ততটা অবাক হননি, তার চেয়ে বেশি অবাক হয়েছে জাংকুকের শক্ত করে চেপে ধরে থাকা নিজের ভাগ্নি তেকে দেখে। হোয়াট এ সারপ্রাইজ জাংকুক, কাউকে না জানিয়ে চলে গেলে বাংলাদেশে, আবার ফিরে এসেছো কাউকে না জানিয়ে। আর তে কেমন আছো? আলহামদুলিল্লাহ মামাজান, ভালো আছি। জাংকুক গভীর শ্বাস চেপে মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে নিজ পিতাকে উদ্দেশ্য করে বলল, সব কথা পরে হবে, তার আগে আমাদের সবাইকে বাড়ির ভিতরে ঢুকতে দাও তো। ভিয়ের নিশ্চয়ই খারাপ লাগছে, বাইরে আজ অনেক রোদ পড়েছে। নিশ্চয়ই। ভি ভিতরে এসো মা। কি বলেছে এত কষ্ট করে এয়ারপোর্টে যেতে? জাংকুক আসবে জানলে আমরাই চলে যেতাম, কষ্ট করে তোমার যাওয়ার কি দরকার বলো তো? শ্বশুরের এমন স্নেহময় কথা শুনে আনন্দে মন ভরে আসে। অতঃপর তারা তিনজনই বাড়ির ভিতরে কদম ফেলে। হঠাৎ করে কেউ একজন নাম ধরে ডেকে ওঠে, তে। তে মাথা নিচু করে তাকাতেই চোখের সামনে দেখতে পেল জাংকুকের মা জিনকে। হুট করে তের ফেসে ওঠে সে পুরনো স্মৃতি, যেদিন এই নারী তার কাছে এসেছিল জাংকুককে ফিরিয়ে নেওয়ার জন্য। তে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে নিচের দিকে। এখানে আসার আগেও ভাবেনি এখানে এলে এই মানুষগুলোর সামনে কিভাবে নিজেকে উপস্থাপন করবে, কি করে সামাল দিবে তাদের বিস্ময় ভরা দৃষ্টিকে। জিন তের সামনে জাংকুককে উদ্দেশ্য করে বলল, ভিকে বউ হিসেবে পেয়েছিস, এটাই তো 7 জন্মের ভাগ্য। নয়তো কোন স্বামী তার গর্ভবতী স্ত্রীকে রেখে বারবার বাংলাদেশে ছুটে যায়। জিন এতটুকু কথা তেকে শুনিয়ে জাংকুককে উদ্দেশ্য করে বলতে চেয়েছিলেন, কিন্তু কে জানতো এই একটি কথার রেশ ধরে তের জীবনে নেমে আসবে কাল বৈশাখীর ঝড়। রাগে থরথর করে কাঁপছে তের শরীর, মস্তিষ্কে শিরা উপশিরায় যেন রক্তের প্রদাহ শত গুণে বেড়ে গিয়েছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করছে তে। চিৎকার করে জানাতে ইচ্ছে করছে এই শহরের মানুষগুলোকে যে তার অতি ভরসাস্থল মানুষটার কাছ থেকে জীবনের সবচেয়ে বড় দুঃখটা পেল। না না, তের দুঃখ হচ্ছে না, বরং জাংকুক যে তেকে ধোঁকা দিয়েছে এই ব্যাপারটা সকলের সামনে খোলাসা হবার পর থেকে তের পৃথিবী থেকে ভরসা নামক শব্দটা বিলীন হয়ে গিয়েছে। ড্রয়িং রুমের সোফায় হাল ছেড়ে বসে আছেন জিন। জিনের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন আরেম। ছেলের কাণ্ডকর্ম শোনার পর জিন কিছুটা অসুস্থ বোধ করছেন। অদূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাংকুক। জাংকুকের পাশেই দাঁড়িয়ে আছে ভি। এমন একটা পরিস্থিতির মুখোমুখি কোন একদিন হতেই হবে, ওরা দুজন তা খুব ভালো করেই জানতো। কিন্তু এত দ্রুত সবার সামনে ব্যাপারটা চলে আসবে জাংকুক কিংবা ভি কেউ ভাবেনি। জিনের পাশে আরেম, জাংকুকের পাশে ভি। সবার কাছে কেউ তো একজন আছে যে কিনা জীবনের উত্থান পতনের সময় পাশে থাকবে, কিন্তু তে, ওর পাশে তো কেউ নেই। ভিটে মাটিহীন মানুষের মতো বসে আছে নিচে। চোখের কোণে কান্নার ছাপ স্পষ্ট, মাঝে মাঝে কান্নার দমকে হিসকি তুলছে। জাংকুকের নজর তের মাঝে নিবদ্ধ। কান্নারত তেকে দেখে জাংকুকের হৃদয়ে কে যেন ছুরিয়াঘাত করছে। অদৃশ্য রক্তেরা গলগলিয়ে বের হয়ে আসতে চাইছে হৃদয় থেকে। তে উঠে দাঁড়ায়, চোখের পানি ওনার কোনা দিয়ে মুছে ফেলল। ততক্ষণে সবার দৃষ্টি তের উপর চলে এসেছে। জাংকুক বোবার মতো তাকিয়ে আছে তের মুখের দিকে, বুক ভেঙে আসছে। তের এমন রূপ আরও একবার জাংকুক দেখেছে যেদিন জাংকুক তের উপর থেকে ভালোবাসার অধিকার ছিনিয়ে নিয়েছিল। তের এমন রূপ জাংকুক আর কখনোই দেখতে চায়নি, কিন্তু বিধাতা যেন অন্য কিছুর পরিকল্পনা রেখেছিলেন। মামাজান, আমি জানতাম না উনি বিবাহিত। নানিজান কিংবা কেউ আমাকে টের পেতেও দেয়নি যে উনি বিবাহিত। কথাটি বলে ফের চোখের জল মুছতে মুছতে ব্যস্ত হয়ে পড়ে তের কথা শুনে জাংকুকের বাবা এবং মা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক তখন নির্বিকার হয়ে তাকিয়ে আছে। কি বলবে সে? যা সত্যি তাই তো বলছে তের কান্না দেখে উপস্থিত সকলেই মাথা নত করে ফেলল লজ্জায়। তে কাঁদতে কাঁদতে তার মামার হাত ধরে বলছে, মামা, আমি কখনোই চাইনি
অতীত হয়ে যাওয়া সেই মুহূর্ত আমার জীবনে আবারও একবার ফিরে আসুক, কিন্তু আপনার ছেলে হুট করে আমার জীবনে এসে সবটা ওলটপালট করে ফেলেছে। কি এমন অপরাধ ছিল আমার? কেউ বলতে পারবে কেন আমার সাথে এমনটা হয়? ভাগ্নির এমন কান্না সহ্য করতে পারছেন না আরেম, তাই তো তের হাতের উপর নিজের হাত রেখে তেকে শান্ত গলায় বলল, যা হবার তা তো হয়ে গেছে, চাইলে বদলানো সম্ভব। তাই আমি বলছি কি, আগে তুই শান্ত হ, তারপর ভেবে দেখবো কি করা যায়। আর এমন ঘটনা ঘটানোর মূল কারণ কি? শেষের কথাটি জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে আমার বাড়িতে থাকতে পারবে না, ওকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের করেন। জিন পাগলের মতো প্রলেপ গাইতে শুরু করলো। এক সময় আরেম বিরক্ত হয়ে নিজের স্ত্রীকে ধমক দিয়ে বললেন, তোমার ছেলের দ্বিতীয় স্ত্রী চাইলেও তুমি বা আমি ওকে এই বাড়ি থেকে কেন জাঙ্কুকের জীবন থেকেও বের করতে পারবো না। অতএব তুমি তোমার ওই বিষাক্ত কণ্ঠে আর কিছু বলো না। জিন রেগে সেখান থেকে নিজের রুমে চলে গেল। আরেম ছেলের দিকে তাকিয়ে বলল, তুমি ভিকে রুমে নিয়ে যাও, কিন্তু আমি দেখে সামলাচ্ছি। কিন্তু বাবা, আমি তোমাদের বলেছি এখান থেকে চলে যেতে, ব্যাস চলে যাবে তোমরা। আরেমের রাগান্বিত দৃষ্টি আর দৃঢ়তা দেখে জাঙ্কুক আর কিছু না বলে এই বাড়ি থেকে বের হয়ে চলে যায়। ভি ভারী শরীর নিয়ে জাঙ্কুকের পিছনে ছুটে ওদের দুজনের চলে যাওয়ার দৃশ্য ততক্ষণ অবধি দেখতে থাকে যতক্ষণ অবধি তীর দৃষ্টি সীমানা পর্যন্ত ওদের দেখা মিলেছে। এক সময় ওরা আড়াল হয়ে যায় তীর দৃষ্টি সীমানা থেকে। বাঁধ ভেঙে চোখের জল নেমে আসে। নিজেকে এতটা অসহায় আগে কখনোই ভাবিনিতে। জাঙ্কুকের জীবনের দ্বিতীয় নারীতে কথাটি মস্তিষ্কে আসা মাত্রই তীর মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। ভি, সে কি করে এতটা শান্ত হয়ে আছে? নিজের স্বামী অন্য এক নারীকে বিয়ে করেছে জেনেও কেউ এতটা স্বাভাবিক আচরণ করতে পারে? এইদিকে আরেম তীর হাত ধরে সোফায় বসায়, তারপর তীরকে নানানভাবে বোঝায় যেন নিজের কোনো ক্ষতি না করে। তীর যা চায় তাই করবেন সে। এইদিকে সে যে বসেছে এখনো সে একইভাবে বসে আছে। ওকে দেখলে মনে হবে নির্জীব কোনো শৈল, যার দেহে কোনো প্রাণ অবশিষ্ট নেই। জীবন নিয়ে তার কোনো আয়োজন নেই। জানিস ভি, আমার বুকটা কেমন যেন করছে। কিছু হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়ছে আমার হৃৎপিণ্ড। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি জানতাম যেদিন আমার জানতে পারবে সে আমার জীবনের দ্বিতীয়া, সেও জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা পাবে। আজ সে পেয়েছে, কিন্তু আজকের পর থেকে হয়তো ওর হৃদয়ে আমার জন্য যতটুকু ভালোবাসা অবশিষ্ট ছিল তা হারিয়ে যাবে। আমার আজ ফের ভেঙে পড়েছে। গতবার ভেঙে পড়ার পর হয়তো উঠে দাঁড়াতে পেরেছে, কিন্তু এবার আর দাঁড়াতে পারবে না, কারণ আমি যে ওর উঠে দাঁড়াবার স্থানটুকু নিজের হাতে ভেঙে ফেলেছি। জাঙ্কুকের চোখে পানি নেই, কিন্তু কণ্ঠ থেকে নির্গত প্রত্যেকটি শব্দের সঙ্গে জাঙ্কুকের সকল বেদনা বের হয়ে আসছে। ভি জাঙ্কুকের কাঁধে হাত রাখতে গিয়েও সরিয়ে ফেললো। দীর্ঘ শ্বাস ফেলে জাঙ্কুককে বলল, কিন্তু তুমি যা করেছো সবটাই কিন্তু তের ভালোর জন্য। সময় এলে আপনা আপনি টের পাবে, কিন্তু সেই সময় আসার আগে যদি হারিয়ে যায় আমার জীবন থেকে, তখন কি করব আমি? তখন কি হবে? ভি উত্তর দেয় না। পলকহীন চোখে তাকিয়ে রয় জাঙ্কুকের পানে। এই দুটো চোখে শুধু তীরের জন্য ভালোবাসা এবং তেকে হারানোর ভয় দুটোই দেখতে পায় ভি। মাঝে মাঝে প্রচুর ঈর্ষা হয়, কেন জাঙ্কুক তেকে এতটা ভালোবাসে। একটু ভালোবাসা ভিক্ষে দিলে কি হতো জাঙ্কুকের? দুজনেই নিশ্চুপ। এক সময় জাঙ্কুকের ফোন বেজে ওঠে। জাঙ্কুক বিষণ্ণ মনে কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে তে সুসাইড অ্যাটেম্প করেছে। জাঙ্কুকের হাত অবশ হয়ে আসে। এই সময় মোবাইলটা হাত থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিভয়ত চেহারা নিয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের মুখের দিকে উত্তরের আশায়। এরপর কেটে গেল একদিন। সুইসাইড করতে কেন চান আপনি? সামনে বসে থাকা আনুমানিক 24 বছর বয়সী এক মন মরা তরুণীকে প্রশ্নটি করে ডক্টর জেমিন। মেয়েটার চোখ দুটিতে বিষণ্ণতায় ঘেরা। জীবনের প্রতি নেই কোনো মায়া। যা কিছু অবশিষ্ট আছে তা শুধুমাত্র তিরস্কার, কাছের মানুষের কাছ থেকে পাওয়া ধোঁকা। আমি অতটাও দুর্বল নই যে আত্মহরণের পথ বেছে নিব। কখন যে চেতনা হারিয়ে পড়ে গিয়েছি মনে পড়ছে না। আপনার মামা গতকাল আপনাকে হসপিটালে নিয়ে এসেছেন। এসেই বলছেন আপনি সুসাইড করেছেন। আমাদের অন্য বিভাগের ডক্টর এসে আপনাকে চেক আপ করেন। আপনি আত্মহত্যা করার জন্য কিছুই করেননি। এই কথাটি জানার পর আপনার মামা কিছুটা স্বস্তি পেয়েছেন, কিন্তু দুশ্চিন্তা করা বাদ দেননি। দেখুন মিস্তে, আমি একজন সাইকোলজিস্ট। আপনার জীবনের উত্থান পতনের গল্পটা শুনতে চাই। সব ঘটনা জানার পর যদি পারি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমি কি পাগল ডক্টর? নো মিস্তে, আপনি একেবারে সুস্থ। আপনি মিথ্যে কথা বলছেন। সকালে একজনকে দেখে আমি চিৎকার চেঁচামেচি করেছি বলে আপনি কাউন্সেলিং করতে এসেছেন। আপনি ভুল ভাবছেন। আমি জাস্ট আপনাকে হেল্প করতে চাইছি।
কে বলতে পারে কার কখন কাকে প্রয়োজন পড়ে যায়। নিঃসংকোচে আপনি আপনার জীবনের গল্প আমাকে জানাতে পারেন। তিনি দুটো চোখ বন্ধ করে অতীতের স্মৃতির দ্বার গড়ায় পৌঁছে গিয়েছে। মনে পড়ে যাচ্ছে সোনালি সেই দিনগুলোর উজ্জ্বল মুহূর্তকে, যখন তে আর তার ভাই টগর দুজন মিলে কতই না আনন্দ করত। টগর আম গাছ থেকে আম পেড়ে আনতো, তারপর তে সেগুলো বানিয়ে দিত আর দুজন মিলে খেত। তে একটুখানি আমের ভর্তা মুখে দিতেই ওর চোখ মুখ কুঁচকে এলো। তে চোখ বন্ধ করে ফেললো। ওর চেহারা এমন কেন? অচেনা পুরুষালী কণ্ঠ শুনতে পেয়ে তে এক চোখ খুলে তাকায়। ব্লু রঙের টি শার্ট আর কালো জিন্স প্যান্ট পরনে থাকা যুবককে দেখে তে দু চোখ খুলে এক দৌড়ে ঘর থেকে চলে যায়। তের এমন আচমকা আচরণ দেখে অচেনা যুবকটি টগরকে উদ্দেশ্য করে বলল, কে মেয়েটা? আমার বোন। টগরের হাতে থাকা বোলের দিকে তাকিয়ে ছেলেটি দেখলো কাঁচা আমের ভর্তা। টক খেতে গিয়ে নাক মুখ কুঁচকে ফেলা মেয়েটার চেহারায় এত আদরে ভাব কেন? এতটা স্নিগ্ধ অনুভব এর আগে কখন অনুভব করেনি কেন সে? এইদিকে তে জানতে পারে তার মায়ের কাছ থেকে তার মায়ের একমাত্র ভাইয়ের ছেলে এসেছে। কিন্তু তের জানা মতে তার মা তো এতিম, তাহলে তার আবার ভাইয়ের ছেলে এলো কোথা থেকে? এলাকার সবাই একই কথা বলে, তবে আজই কেন অচেনা একজন হুট করে এসে আমার মায়ের ভাইয়ের পুত্র বনে গেল? এমনিতেই সেই সময় বিব্রতকর পরিস্থিতির স্মৃতি স্মরণে এলে আমার ভীষণ লজ্জা লাগছে। দরজার একটু ফাঁক করে মাথা বের করে দেখছিলাম কেউ আছে কিনা। না, কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে খাটের উপর থেকে জামা নিয়ে দরজা খুলে দিলাম দৌড়, কিন্তু দৌড় দিতে গিয়ে উপর হয়ে পড়ে যাচ্ছিলাম। ভয়ে চোখ বন্ধ করে কালেমা পাঠ করতে শুরু করে দিলাম। যদি মরে যাই অন্তত কালেমা পড়তে পড়তে মরতে পারবো। এমন সময় মায়ের কণ্ঠ শুনতে পেলাম, এত বড় মেয়ে, দৌড়ানোর সময় যদি মাটিতে পড়ে যাস তখন লোকে দেখলে দাঁত কেলাবে, ফাজিল একটা। লজ্জা এবং মায়ের বকা শুনে আমার চোখে জল চলে এলো। কেন জানি মা বকা দিলে ভীষণ কষ্ট হয় আমার। খুবই একটু না হয় অসাবধানতা বশত ভুল হয়ে গেছে, তাই বলে এভাবে বকাঝকা করা অনুচিত। বৈশালী কণ্ঠ শুনে চমকিত দৃষ্টিতে মায়ের পাশে দাঁড়ানো যুবকটির দিকে তাকালাম। ঝাপসা নয়নে তাকিয়ে তার চেহারায় যা বুঝতে পারলাম তা হলো তিনি আমার পক্ষেই আছেন। কিন্তু কিছুক্ষণ আগে যে পড়ে যাচ্ছিলাম তখন কি উনি মায়ের সাথে ছিলেন? হুট করে তের মনে লজ্জাটা দানা বাঁধতে শুরু করলো। তে দ্রুত গতিতে ছুটে যেতে শুরু করে পুকুর ঘাটে। তের এমন প্রস্থান দেখে তের মা নিজের ভাইয়ের ছেলেকে উদ্দেশ্য করে বলল, বাবা তুমি বিল্ডিং এর গোসল ঘরে যাও, পুকুরে যাবার দরকার নেই। ফুপির আদেশ শুনে ভদ্র ছেলের মতো ঘাড় কাত করে সায় জানিয়ে গোসল ঘরে চলে গেল। জাঙ্কুক গোসল শেষ করে বাইরে নেমে পড়ে চুল মুছতে মুছতে, কিন্তু তখনই তার চোখ আটকে যায় তের দিকে। তের ভেজা স্নিগ্ধ মুখখানা, চুলগুলো ভেজা। তে কাপড় শুকাতে দিচ্ছিল। চোখে মুখে বিন্দু বিন্দু পানির ছিটা এসে মুখে পড়ছে। এই কোন মায়া লাগালে আমায়? এসেছিলাম ফুপির খোঁজ নিতে, কিন্তু এখানে আসার পর আমি আমাকে হারাতে যাচ্ছি। জানালার কাছ থেকে সরে এলো জাঙ্কুক। সেলফোন বের করে নিজের বাবার কাছে কল করলো, ভালো মন্দ জিজ্ঞাসা করলো, কিন্তু ফুপির বাড়িতে যে এসেছে তা বলেনি, হয়তো গোপন এসেছে এখানে। পরের দিন টগর জাঙ্কুককে পুরো গ্রাম দেখাতে থাকে। এইদিকে জাঙ্কুক আর টগরের পিছনে দাঁড়িয়ে থাকাতে জাঙ্কুকের প্রত্যেকটি শব্দ মোহমুগ্ধের ন্যায় শ্রবণ করছে। হৃদয়ের এক কোণায় জাঙ্কুকের প্রতি আলাদা সম্মান তৈরি হয়, কারণ দেশপ্রেম আজকাল কার মাঝে দেখতে পাওয়া যায়। সকলেই তো পশ্চিমাদের অনুকরণ করতে ব্যস্ত। কারো গলা খাকারি শুনে জাঙ্কুক আর টগর পিছন ফিরে তাকিয়ে দেখলো তে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এদিক সেদিক তাকায়, তবুও ভুল করে হলেও তের দিকে তাকায় না। এই মেয়ের দিকে তাকালে জাঙ্কুকের বুকে অজানা তোলপাড় শুরু হয়। আপনার দাদি জান এসেছেন, আপনাকে মা ডাকছেন, অতি শীঘ্রই বাড়িতে ফিরে যেতে হবে। তের কথা শেষ হওয়া মাত্রই জাঙ্কুক দ্রুত গতিতে এগিয়ে চলল। ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছে তে। বড়দের মাঝে কিছুক্ষণ কথাবার্তা চললো। এমন সময় আমার ডান হাতের কবজিতে কারো শীতল স্পর্শ পেয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ তুলে তাকাতেই দেখলাম হাস্যোজ্জ্বল মুখ করে আমার দিকে তাকিয়েছেন আমার নানি যান। সে আমার থুতনিতে হাত রেখে বললেন, হয়তো আমাদের উপস্থিতি এখন তোর কাছে খারাপ লাগছে, কিন্তু পরে যখন আমাদের সিদ্ধান্ত বুঝতে পারবি তখন এই বিরক্ত বোধ থাকবে না। আমার জাঙ্কুক অতটাও খারাপ নয়, বিয়ের পাত্র হিসাবে একেবারে তোর উপযুক্ত। কথাগুলো শেষ করে আমার হাতে পুরনো এক জোড়া স্বর্ণের বালা দিয়ে উঠে চলে গেলেন আমার নানি যান। আমি হাতের দিকে তাকিয়ে আছি, কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ঢুকছে না। এই তো বিকেলে গেলাম আমার মায়ের ভাইয়ের ছেলেকে খবর দিতে যে ওনার দাদি যান এসেছেন। বাড়িতে এলাম ঠিকই, কিন্তু এসে যেন আকাশ থেকে মাটিতে এসে পড়লাম। সেই তখন থেকেই মাথায় এই আকাশ কুসুম চিন্তা এসে ভর করেছে।
রাগের মাথায় হাতে থাকা বালাজোড়া ছুঁড়ে ফেলতে তের মা কোথা থেকে এসে তের গালে সবাটে থাপ্পড় মেরে দিল। তোর কি মাথা খারাপ হলো? তোকে আজ প্রথমবারের মতো জমিদার বাড়ির ঐতিহ্যবাহী বালাজোড়া দিয়ে গেল আমার মা, আর তুই কিনা ফেলে দিচ্ছিস? সমস্যা কি তোর? চিনি না জানি না কার সাথে তুমি বিয়ে ঠিক করেছো। চিনবি না কেন? জাঙ্কুক আমার রক্তের মানুষ, আমার আপন ভাইয়ের ছেলে। এতকাল পর তোমার পরিবার আছে আমরা জানতে পারলাম, আমাদের কাছ থেকে গোপন রাখলে কেন? আর ওনারা যদি তোমার পরিবারের লোক হয় তবে এতদিন কেন তোমার খোঁজ খবর রাখেনি? সব কথা জানতে নেই, তবে এতটুকু বলতে পারি, বহুকাল আগে মার্থি সিনহের কাছে প্রেম ভালোবাসা যেতে গিয়েছিল, যার পরিণতি হিসাবে আমি ছিলাম পরিবারহীন। কিন্তু আজ যখন আমার পরিবার আমাকে ফিরে পেতে চায়, তবে আমি মুখ ফিরিয়ে নেব কেন? তুমি অনেক স্বার্থপর মা, নিজের জন্য মেয়ের ইচ্ছেকে বলিদান দিচ্ছ। তে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। মামের মান অভিমান চলছে আজ 4 দিন ধরে। তে মনে মনে ঠিক করে নিয়েছে একবার জাঙ্কুকের সাথে বিয়েটা হোক, আর কখনোই ওর মায়ের সঙ্গে দেখা করবে না। এরপর কেটে গেল কয়টা দিন। তে পুকুর ঘাটে বসেছিল, কোথা থেকে এসে টগর তের কানে কিছু একটা বলতি তের গাল লজ্জায় লাল হয়ে ওঠে। টগর হাতের ইশারায় তেকে ওদের বাড়ির ছাদের দিকে তাকাতে বলল। তে ছাদের দিকে তাকাতে দেখতে পেল সাদা পাঞ্জাবি আর পায়জামা পরনে শুভ্র বর্ণের সুঠম দেহের অধিকারী এক পুরুষকে, যার সঙ্গে আর কিছুদিন পরেই তের বিয়ে হবে। ঠিক তখনই তে খেয়াল করলো জাঙ্কুকের পাশে বেশ সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হাসি মুখে কত শত কথা হচ্ছে তাদের মাঝে। তে ভারাক্রান্ত মন নিয়ে টগরকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ে। ততক্ষণে তের মা হুবু জামাতার জন্য নানান পদের খাবারের আয়োজন শুরু করেছে। এরই ফাঁকে টগর এক দৌড়ে জাঙ্কুকের কাছে গিয়ে বলে দিল তে ওর ঘরে ফিরে এসেছে। ভিকে সঙ্গে নিয়ে তের ঘরের সামনে চলে যায় জাঙ্কুক। যতই তের ঘরের সামনে জাঙ্কুক অগ্রসর হচ্ছে, ততই জাঙ্কুকের বুকে অসহনীয় মাত্রায় কাঁপছে। বুকে হাত রেখে নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করছে জাঙ্কুক। ভি নিজের বেস্ট ফ্রেন্ডের এহেন অবস্থা দেখে হাসতে হাসতে কোটি কোটি হচ্ছে। এমন সময় দরজা খুলে নিজের ঘর থেকে বের হয়ে আসেতে হুট করে জাঙ্কুকে চোখের সামনে দেখে অপ্রস্তুত হয়ে যাইতে, তাই তো চোখের দৃষ্টি তখন নিজের পায়ের পাতা অবধি নিবদ্ধ রেখেছে। তেকে দেখে জাঙ্কুকের মনে এক পশলা বৃষ্টির জল এসে ছুঁয়ে দিয়ে যায় ওর হৃদয় কারণে। আমি ভি, জাঙ্কুকের বিএফ। আরে আমার দিকে এভাবে তাকিও না, বিএফ মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এভাবে অবাক হয়ে তাকানোর মানে কি? ভি এর কথায় জাঙ্কুক আর তের প্রাণে জল আসে। ভি হুট করে তেকে জড়িয়ে ধরে। তে ভি এর এমন আচরণে অবাক হয়ে যায়, কারণ ওদের মাঝে অতটা পরিচিত হয়নি। তোমাকে দেখার পর আমার কেমন তোমাকে আপন বোন মনে হচ্ছে, তাই তোমাকে একটু বুকে জড়িয়ে নিলাম। আজ থেকে তুমি আমার ছোট বোন, এখন থেকে তুমি আমাকে বোন মানো আর না মানো। কথাগুলো বলতে বলতে তের মাথায় হাত বুলে দিয়ে চলে যায় ভি। বোকা বোকা চোখে ভিড় চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে তের ভাবনার মাঝেই জাঙ্কুক বলে উঠল, গতকাল আমাদের বাড়িতে গেলে অথচ আমার সঙ্গে দেখা না করে চলে এলে যে। আমি কিন্তু তোমাকে দেখেছি যখন তুমি বড়ই গাছের দিকে ঢিল ছুঁড়ছিলে। লোকে যখন জানবে জমিদার বাড়ির ছোট বউ নিজের শ্বশুর বাড়িতে এসে বড় চুরি করে খেয়েছে, তখন আমি মুখ দেখাবো কি করে? তে যেন লজ্জা পেয়ে মুখটাকে এটুকুনো করে ফেললো। আসলেই তো দরকার কি ছিল জমিদার বাড়িতে গিয়ে বড় চুরি করার? নানি জানির সঙ্গে চুপচাপ বসে থাকতো আর দাসীদের সঙ্গে জম্পেশ আলাপ চলতো, সেটাই তো বেশ ছিল। জাঙ্কুক তের মুখভঙ্গি দেখে এক কদম এগিয়ে এসে তের কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলে, বিয়ের পর তোমার সাথে আমিও বড় চুরি করব, একসঙ্গে বসে লবণ মরিচ মাখিয়ে বড়ই খাবো। আর যদি বড্ড ঝাল লেগে যায় তবে অন্য উপায়ে ঝাল সংবরণ করব। কথাটি বলে তের কাছ থেকে সরে এসে দাঁড়ায় জাঙ্কুক। জাঙ্কুকের কথার মানে বুঝতে পেরে তে যেন লজ্জায় মরে যাবে, না পারছে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে থাকতে, না পারছে এক দৌড়ে এখান থেকে বহুদূর চলে যেতে, যেখানে জাঙ্কুক নামক বেহায়া কথা বলা মানুষটাই থাকবে না। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। এরপরেই আসে জাঙ্কুকের মা তাদের বাড়িতে। আর তে তার মায়ের চিৎকার শুনে রুমের ভিতরে প্রবেশ করে। গিয়ে দেখে তার মা কাছে পাশেই আছে জাঙ্কুকের মা। সে তেকে কাট কাট গলায় বলে ওঠে, যেন জাঙ্কুকের জীবন থেকে শেষ হয়ে যায়। তে তার মায়ের চোখের দিকে তাকায়। জাঙ্কুককে ভুলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জিনকে। সেদিন জাঙ্কুকের মা ভীষণ খুশি হয়ে তেকে অগাধ দোয়া দিয়ে চলে গিয়েছিল, কিন্তু তের মনে হলো সেদিনের দেয়া জাঙ্কুকের মায়ের দোয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ, কারণ তার মা সে রাতে মারা যায়। তে ডক্টরকে তার কথাগুলো বলতে বলতে ঝুঁকড়ে কেঁদে ওঠে।
মা সারা রাত কেঁদে বালিশ ভিজিয়েছিল। আমি মায়ের পায়ের কাছে বসেছিলাম, হাজারবার জানতে চেয়েছিলাম মা কি এমন কথা বলেছে তোমাকে জাংকুকের মা যেই কারণে তুমি এভাবে কান্না করছো। মা আমার কোনো কথার উত্তর দেয়নি। পলক্ষীনভাবে তাকিয়েছিলাম তার মুখের দিকে। আমি জানতাম না এই মায়াময় চোখ নিয়ে তাকিয়ে থাকা আমার মায়ের এই তাকানোটাই ছিল শেষ চাহনি। কথাগুলো বলতে বলতে তে তার অতীত থেকে বের হয়ে আসে। এবার বর্তমানে ফিরে আসা যাক। বিকাল 5টার দিকে হুট করে তল্পের সহ উড়োতে অসহনীয় ব্যথা করছে ভিয়ের সন্তানের এই পৃথিবীতে আসার সময় হয়ে এসেছে। কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে মোবাইল বের করে সর্বপ্রথম কল দেয় ওর বাবাকে। ভিয়ের বাবা এসে অতি দ্রুতই ভিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় এবং তিনি জাংকুককে জানিয়ে দেয় ভিয়ের এই অবস্থার কথা। এইদিকে তে তখনও ঘুমিয়ে আছে, অথচ সকাল 7টা বাজে। কেবিনের বাইরে থেকে কাঁচের দরজার ওপারে দাঁড়িয়ে আছে জাংকুক। তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে মোমের পুতুলের দিকে। মোমের পুতুল সে আগের মতো নেই, চেহারা কতটা মলিনতায় ছেয়ে আছে। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট জোড়া শুকিয়ে আছে, চোখের নিচে অধিক দুশ্চিন্তার ফল। দেখলে যে কেউ ভাববে কাজল লিপটে আছে। জাংকুক নিজের হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। তীর পায়ের কাছে বসে পড়ে জাংকুক। তীর মুখের দিকে তাকিয়ে জাংকুকের স্বস্তি ফিরে। আজ 3 দিন পর কত শত অনুরোধ আর আকুতি মিনতি করে তীরকে এক পলকের জন্য চোখের দেখা দেখতে পায়নি সে। তাই তো আজ চোরের মতো সকলের চোখে ফাঁকি দিয়ে তবেই তীরকে দেখতে এসেছে। ততক্ষণে তীর ঘুম হালকা হতে শুরু করেছে। বিভ্রান্ত হয়ে চোখ খুলে তাকাতে স্থির হয়ে যাইতে মানুষটা কিছুটা দূরে বসে আছে, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। জাংকুকের দৃষ্টিকে অনুসরণ করে তে জাংকুকের কোলের দিকে তাকায়। ফুটফুটে এক শিশু জাংকুকের কোলে। তীর এই দৃশ্যটা দেখে ভালো লাগে, কিন্তু হুট করে মনের এক কোণা থেকে কেউ জানান দেয় তে জাংকুক তোমাকে ধোঁকা দিয়েছে, আর কোলের বাচ্চাটা নিশ্চয়ই তোমার সতীনের। তীর দু চোখে জল চলে আসে। তে কি করে ভুলে গেল সেই কালো স্মৃতি। জাংকুকের সাহস তো কম নয়, ওর প্রথম পক্ষের সন্তানকে সঙ্গে নিয়ে তীরের সঙ্গে দেখা করতে এসেছে। জাংকুক তখনও টের পায়নি যে তে ঘুম থেকে জেগে উঠেছে। আপনি কেন এখানে? তীর গলার স্বর শুনে তীরের পানে তাকায় জাংকুক। কাছে তে। জাংকুক জানেও না কেন। চোখের জলের কারণটা কি জাংকুক, নাকি জাংকুকের কোলে থাকা বাচ্চাটি? আমাদের মেয়েকে দেখবে না তে? এমন প্রশ্ন শুনে তীর ভীষণ রাগ করার কথা, কিন্তু কেন যেন তীর রাগ হলো না। চোখের জলে ঝাপসা হয়ে আসে দৃষ্টি। তে, এই তে। তে জাংকুকের ডাকে সাড়া দেয় না। জাংকুক মন্ত্রমুগ্ধের মতো দেখছে নিজের কোলে থাকা ছোট্ট মনুষ্য পুতুলকে। তে এমন দৃশ্য দেখে ঈর্ষান্বিত হয়ে ফুসফুস করছে, কিন্তু জাংকুকের মুখ থেকে শেষের কথাটি শুনে তে স্তব্ধ হয়ে তাকিয়ে রয় জাংকুকের মুখের দিকে। জানো তে, আমার কোলে থাকা এই পুতুলটা না পৃথিবীর আলোটুকু দেখতে পায়নি। অন্ধকার জগৎ থেকে এসেও ফের ওর অস্তিত্ব অন্ধকার জগতে হারিয়ে গেছে। সেই সাথে হারিয়ে গেছে আমার তেকে মা বানানোর স্বপ্ন। শত আশা আজ ভেঙে চলে গিয়েছে। আমার তে কোনোদিন মা ডাক শুনতে পাবে না। তের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। জাংকুক কি বলছে তার বোধগম্য হচ্ছে না। কি বলছেন আপনি এসব? আমাকে মা বানানোর স্বপ্ন ভেঙে চলে যাবে মানে? আপনার প্রথম স্ত্রীর সন্তান মারা গেছে, তার মানে এই না যে আমিও এই সন্তানের মা। জাংকুক একটা মলিন হাসি দিয়ে তারপর আবার গম্ভীর হয়ে বলল, শুধুমাত্র তুমি সন্তান দানে অক্ষম দেখে সেদিন আমার মা তোমার সঙ্গে আমার বিয়ে ভেঙে দিয়েছিল। কথাটি বজ্রপাতের ন্যায় তীর মাথার উপর ভেঙে পড়ল। জাংকুকের বলা এক একটা শব্দ বিশ্বাস করতে মন চাইছে না, তবুও মন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে এই ভেবে যে শুধুমাত্র ওর অক্ষমতার জের ধরে ওর বিয়েটা ভেঙে গিয়েছিল, যার কারণে এই দুঃখ তার মা সামলাতে না পেরে মারা যায়। তীর হৃদয়ে অদৃশ্য রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু দেখার মতো কেউ নেই। আমার অক্ষমতা জেনেও তবে কেন আপনি বিবাহিত হওয়ার পর আমাকে বিয়ে করতে গেলেন, তাও আবার সবটা গোপন রেখে? আজ আমি সবটা জানতে চাই। তে এক প্রকার চিৎকার দিয়ে কথাটি বলে উঠল, মা তোমাকে দেখতে যাওয়ার বাহানায় আমাদের কাউকে না জানিয়ে চলে যায় তোমাদের গ্রামে। সেখানে গিয়ে মা তোমাদের অতি ঘনিষ্ঠ কারো কাছ থেকে জানতে পারে তোমার জরায়ু কেটে ফেলা হয়েছিল। এতটুকু অবধি বলে জাংকুক চুপ হয়ে যায়, গলা শুকিয়ে আসে। কারণ এর পরের ঘটনার জন্য জাংকুক কিংবা তে কেউ দায়ী ছিল না। জাংকুককে চুপ হয়ে যেতে দেখে তে এবার বলল, সবটা শুনে ছোট মামি আপনার সঙ্গে আমার বিয়েটা ভেঙে দিলেন। কষ্ট পাইনি সেদিন যখন শুনেছিলাম আমি আপনার স্ত্রী হতে পারবো না?
কষ্ট তখন পেয়েছিলাম যখন আপনার মায়ের বেপরোয়া ব্যবহার দেখেছিলাম। আমার মা কতটা কষ্ট পেয়েছিলেন, যার কারণে তার মৃত্যু হলো। বলি তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সময় অতিক্রম হয়। এক সময় ঘড়ির ঢং ঢং শব্দ জানান দেয় তখন সময় সকাল 8টা বাজে। তে জাঙ্কুকের বুকে থেকে মাথা উঁচু করে নিজের কোলে থাকা বাচ্চাটির গালে আলতোভাবে ধরে বলল, ভি আপু কেমন আছে? চলো ভিয়ের সঙ্গে তোমার দেখা করিয়ে নিয়ে আসি। কেন এত কিছু করেছে ওরা দুজন মিলে? খুব কি প্রয়োজন ছিল ভি আর জাঙ্কুকের মাঝে তাকে প্রবেশ করানোর? সুখের সংসারে কি নিজ হাতে আগুন ধরায়? হসপিটালের সাদা বেডে অসাড় হয়ে শয়নরত অবস্থায় আছে ভি। বেডের পাশে ছোট্ট টুলে বসে আছে জাঙ্কুক। আদরি ভিয়ের সদ্য জন্মানো ছোট্ট ফুটফুটে মৃত মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তে। তের মনের আসন্ন ঝড় নিমেষে উধাও হয়ে যায় ভিয়ের অসহায় মুখখানা দেখে। তে কোনো প্রশ্ন করার আগেই ভি বলে ওঠে, আল্লাহর কাছে এবং জাঙ্কুকের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল মানে, কিন্তু মেয়েটা পৃথিবীতে এসো আমার সঙ্গে দেখা না করে চলে গেছে। তে তাকে মা ডাক শোনাতে আমি ব্যর্থ হলাম রে। তে অবাক হয়ে তাকিয়ে রয় ভিয়ের দিকে। ভি কি বলছে তার কিছুই বোধগম্য হচ্ছে না। যেখানে জাঙ্কুক এবং ভিয়ের সুখের সংসার। তে কোনো প্রশ্ন করার আগেই ভি বলে ওঠে, আমার সাথে আমার ভার্সিটিরই ক্লাসমেট যার নাম সায়নো, তার সাথে বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হয় আমাদের সম্পর্কটা। এক সময় আবেগের বসে পড়ে আমরা গভীর সম্পর্কে আবদ্ধ হই। এরপরে শুরু হয় সায়নোর অবহেলা আমার প্রতি। আমাদের সম্পর্কের অবনতি চলতে থাকে। এইদিকে আমার শরীরে অসুস্থতা অনুভব করি, তাই আমি হসপিটালে ছুটে যাই এবং জানতে পারি আমি প্রেগনেন্ট এবং আমার শরীরে একটা রোগ আছে, আমি হয়তো বেশি দিন বাঁচবো না। এইদিকে সায়নোকে এই খবর জানালে সে আমাকে ছেড়ে চলে যায়। সেই মুহূর্তে আমি কি করব ভেবে পাই না, তাই সুসাইড করার চেষ্টা করি। তখন জাঙ্কুক এসে আমাকে বাঁচিয়ে নেয়। অবশ্য জাঙ্কুককে আমি বলিনি আমার রোগের কথা, কিন্তু সে আমার প্রেগনেন্সির খবর জানতে পারে। তখন জাঙ্কুক আমাকে বলে নিজেকে শেষ করে না দিতে সে বাচ্চার দায়িত্ব নেবে, বাচ্চার পরিচয় সে নিজে দেবে। তখন আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। জাঙ্কুক আমার সাথে বিয়ের মিথ্যা নাটক সাজায় এবং বলে সে আমাকে বিয়ে করেছে। বিয়ের কিছু ফেক ডকুমেন্ট জাঙ্কুকের বাবা মার কাছে দেয়, সাথে আমার বাবা মায়ের কাছেও দেয়। কিন্তু আমাদের মধ্যে ডিল হয়েছিল, এই বাচ্চার মা হবে তুমি। আমিও মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম। আমি জানতাম জাঙ্কুক তোমাকে কতটা ভালোবাসে। আমার কাছে জাঙ্কুকের মতো মানুষের কাছ থেকে প্রীতি স্বীকৃতি পাবে আমার সন্তান, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? তে সবটা শুনে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। এইদিকে ভি ধুকরে কেঁদে ওঠে, কিন্তু দেখো যে সন্তানের জন্য এত কিছু করলাম সেই সন্তানই আমার বুকে থাকলো না। এরপর কেটে গেল 15টি বছর। জাঙ্কুক আর তে ভিয়ের কবরের সামনে দাঁড়িয়ে আছে। আজ এতটা বছর পেরিয়ে গেছে, তে আর জাঙ্কুক একসাথে আছে। তাদের কোলে সন্তান না থাকলেও অনেক সন্তানের বাবা মা তারা। তাদের বিশাল বড় একটা আশ্রম রয়েছে যেখানে অগণিত শিশুরা রয়েছে। তাদের কারোরই বাবা মা নেই। জাঙ্কুক আর তে তাদের সকলের দায়িত্ব নিয়েছে, কিন্তু বিশেষভাবে বাইরে রেখেছে 3 বছরের ছোট্ট ভিকুককে আর 5 বছরের তেকুককে, যারা সবসময় তে আর জাঙ্কুকের সাথে সাথেই থাকে এবং তে আর জাঙ্কুককে মা বাবা বলে ডাকে। সাথে আশ্রমের বাচ্চারা তো আছেই। তে হয়তো বিধাতা চায়নি বলে সেদিন ভিয়ের মেয়েটা বাঁচেনি। হয়তো বিধাতা চেয়েছেন তোমার আমার সম্পর্ক কোনো বাচ্চার মাধ্যমে আমাদের ভালোবাসার সেতু বন্ধন রচিত না হোক। চেয়েছেন আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি অমৃত পর্যন্ত, কোনো কারণ ছাড়াই। তাই হবে হয়তো, কিন্তু আল্লাহ আমাদের এক সন্তানের সুখ দেননি। কিন্তু আজ এতগুলো বছর পর আমরা কতজনের বাবা মা হলাম। এতিম বাচ্চাগুলো আমাদের বাবা মা মেনে বুকের হাহাকার মেটায়, আর আমরা ওদের মুখ থেকে মা বাবা ডাক শুনে নিজেদের শূন্য মরুভূমিতে এক পশলা বৃষ্টির ছোঁয়া পাই। কথাটি বলতে বলতেই তেয়ের গলা ভারী হয়ে আসে। জাঙ্কুক তেকে বুকে চেপে ধরে শক্ত করে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা।